নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান। আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই যে এখন আপনারা গ্রো ব্যাগে যে গাছ দুটি দেখছেন, আশা করি এই গাছ দুটি দেখে আপনারা চিনতে পেরেছেন। তবু আমি একবার বলে রাখি, এই বড় যে গাছটি দেখছেন এটি হচ্ছে হাইব্রিডের জুঁই ফুল গাছ। এবং এই হাইব্রিডের জুঁই ফুল গাছের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ কিন্তু সারা বছরই ফুল দেয়, শুধু শীতকালটা বাদে। তার সাথে সাথে এইটা হচ্ছে দেশীয় বেল ফুল গাছ। এই দেশীয় বেল ফুল গাছও কিন্তু আমরা যদি একটু যত্ন করতে পারি তাহলে এও কিন্তু সারা বছর ফুলে ফুলে ভরে থাকে, শুধু শীতের সময়টা বাদ দিয়ে। এই গাছ দুটি কালই আমি নার্সারি থেকে কিনে এনেছি এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই জুঁই বা বেলি ফুল টবে প্রতিস্থাপন করতে হয়। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবং যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং সাবস্ক্রাইব করার সাথে সাথেই সাবস্ক্রাইব বাটনের ডান দিকে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি একবার পুশ করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশানটা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি সবার প্রথম আমার এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। এই গাছ দুটিকে টবে প্রতিস্থাপন করবার জন্য সবার প্রথম আমাদের প্রয়োজন হবে এই মাটি। যে কোনো ধরনের মাটিতেই কিন্তু বেল বা জুঁই খুব ভালো গ্রো করে। তাই আপনার কাছে যে কোনো ধরনের মাটিই থাকুক না কেন, সেই মাটিতেই কিন্তু নির্দ্বিধায় আপনি এই বেল বা জুঁই ফুলের চাষ করতে পারেন। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, যারা বাণিজ্যিকভাবে বেল বা জুঁই ফুলের চাষ করেন তারা কিন্তু অপেক্ষাকৃত নিচু জমিতে কখনো কখনো এই ফুলের বাগান করে থাকেন, যেই বাগানে বর্ষার সময় কিন্তু জল অনেক সময় জমে থাকে। এই গাছের শিকড় শক্ত হওয়ার সুবাদে সহজেই কিন্তু জল জমে এই গাছের গোড়া পচে এই গাছ নষ্ট হয় না। তবু আমরা যেহেতু এই গাছগুলোকে টবে প্রতিস্থাপন করব এবং টবে প্রতিস্থাপন করবার ক্ষেত্রে যে কোনো গাছের মাটি তৈরির প্রাথমিক শর্তই হচ্ছে সেই মাটিটি হতে হবে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন মাটি বা ওয়েল ড্রেনড সয়েল, এবং এর মধ্যে থাকতে হবে প্রচুর পরিমাণে জৈব উপাদান সমৃদ্ধ। এই যে এখন আমরা যেই উপাদানগুলো নিচ্ছি সেই উপাদানগুলো এক এক করে আমরা পরিচিত হচ্ছি। সবার প্রথমেই আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে নিমখোল। এবং যে কোনো গাছের মাটি তৈরির ক্ষেত্রে এই নিমখোলটাও কিন্তু একটা অপরিহার্য উপাদান। এই নিমখোলটি হচ্ছে কীটনাশক, নিমখোলটি হচ্ছে ব্যাকটেরিয়া নাশক, নিমখোলটি হচ্ছে ছত্রাকনাশক। এই নিমখোলটা যদি মাটিতে মিশে থাকে তাহলে আপনার মাটিতে কিন্তু কখনোই কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু হবে না। সাথে সাথে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকলে সেটাও ধ্বংস হয়ে যাবে। তারপরেই আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। আপনারা চাইলে এখানে গোবর কম্পোস্টও নিতে পারেন বা পাতা পচা কম্পোস্টও নিতে পারেন। আমি এখানে এই ভার্মি কম্পোস্টটা নিয়েছি এই কারণ যে ভার্মি কম্পোস্টটা তো জৈব এনপিকে বটেই, তার সাথে সাথে এই প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট আছে যেগুলো কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল ধারণে সাহায্য করে। তাই এখানে আমি ভার্মি কম্পোস্টটা ইউজ করেছি। এরপরেই যেটা দেখছেন এটা হচ্ছে সর্ষের খোল, এবং এই সর্ষের খোল হলো একটা তেলবীজ, এবং আমরা জানি যে কোনো ধরনের তেলবীজই কিন্তু এনপিকের একটা উৎস। এখানে এই সর্ষের খোলে রয়েছে খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং খুব সামান্য পরিমাণে পটাশ এবং ফসফরাসের ভরপুর মাত্রা। এখানে ফসফরাসের জন্যই কিন্তু এই সর্ষের খোলটা ব্যবহার করা হয়েছে। তার পাশেই দেখুন রয়েছে এই সাদা মতো, এটা হচ্ছে সুপার ফসফেট। এই সুপার ফসফেট মাটিটাকে ঝুরঝুরে করতে সাহায্য করে এবং গাছের শেকড়কে খুব দ্রুত বৃদ্ধি করায়, এবং তার জন্যই কিন্তু এখানে এই সুপার ফসফেট 1 চা চামচ ব্যবহার করা হয়েছে। এর পরের উপাদানটি হচ্ছে হাড়ের গুঁড়ো বা বোন মিল। এই বন মিলে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম, এবং এইখানে যতগুলো উপাদান আমরা নিয়েছি এই প্রত্যেক কটা উপাদান নিয়েছি আমরা একটা নির্দিষ্ট পরিমাপে, এবং এই নির্দিষ্ট পরিমাপটা হচ্ছে একটা 8 ইঞ্চি টবের জন্যে। এখানে আমি সুপার ফসফেট নিয়েছি 1 চা চামচ, বোন মিল বা হাড়ের গুঁড়ো নিয়েছি 1 মুঠো, নিম খোল নিয়েছি 1 মুঠো, সর্ষের খোল নিয়েছি 1 মুঠো এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি 3 মুঠো। এই সমস্ত উপাদানগুলো আমরা একসঙ্গে ভালো করে মিশিয়ে কিন্তু এই মাটির সঙ্গে মিশিয়ে দেবো। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, আমি যতগুলো উপাদান এই মাটিটার সঙ্গে মেশাচ্ছি তার ম্যাক্সিমামটাই কিন্তু ফসফরাস সমৃদ্ধ। তার কারণই হচ্ছে এই বেল বা জুঁই এমন খাবার পছন্দ করে যেই খাবারে নাইট্রোজেনের পরিমাণ কম আছে এবং ফসফরাস এবং পটাশের পরিমাণ বেশি আছে, এবং এমন সার প্রয়োগেই কিন্তু এই গাছে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়। আমরা যদি বেশি নাইট্রোজেন সমৃদ্ধ সার এই গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে পাতা হবে,
কিন্তু ফুল বেশি হবে না। সে কারণেই আমরা কিন্তু এইভাবে এই উপাদানগুলো মেশালাম। এবং এর সাথে সাথে এই বেল বা জুঁই কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে। সেই ক্ষেত্রে আপনারা এই মাটিটাকে অ্যাসিডিক করবার জন্য চাইলে কিন্তু এর মধ্যে ধানের তুষ ব্যবহার করতে পারেন। এই ধানের তুষ ব্যবহার করে সহজেই কিন্তু এই মাটিটাকে অ্যাসিডিক করা যায় এবং সাথে সাথে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন বা ওয়েল ড্রেন্ড তৈরি করা যায়। এখানে আমি চাইলে কোকোপিটের ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার মাটিটা যেহেতু বেলে দোআঁশ মাটি, তাই নতুন করে আমি এর মধ্যে আর কোকোপিটের ব্যবহার করলাম না। আপনার কাছে যেই মাটিটা আছে সেই মাটিটা যদি এঁটেল মাটি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই মাটিতে পরিমাণ মতো কোকোপিট মিশিয়ে আপনি মাটিটাকে উচ্চ জল নিকাশি ব্যবস্থা বা ওয়েল ড্রেন্ড তৈরি করে নেবেন। আপনার কাছে কোকোপিট যদি না থাকে, তাহলে পরিমাণ মতো বালি মিশিয়েও আপনি এই মাটিটাকে কিন্তু উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন তৈরি করে নিতে পারেন। আমাদের মাটিটা তৈরি হয়ে গেছে। এবার চলুন এই মাটিতে আমরা এই গাছগুলোকে প্রতিস্থাপন করে নিই। এই গাছ দুটি প্রতিস্থাপন করবার জন্য আমি এখানে পুরনো টব ব্যবহার করছি। এই যে টবটা দেখছেন, এটা আমার পুরনো টব। এতে অন্য গাছ লাগানো ছিল, সেই গাছটি মারা যাওয়ার পরে আমরা এখন এই গাছটি এই টবেই প্রতিস্থাপন করব। তো সবার প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে চিরাচরিত একটা প্রথা। আগে খোলামকুচি দিয়ে টবের যে ড্রেনেজ হোল আছে সেই ড্রেনেজ হোলটাকে আটকে দিয়ে জল নিকাশি ব্যবস্থাটাকে সম্পন্ন করা। তারপরেই আমরা খানিকটা মাটি টবের মধ্যে দিয়ে সেই মাটিটাকে হাত দিয়ে চেপে চেপে টবের মধ্যে বসিয়ে দেব, যাতে সেই মাটিতে কোনো এয়ার গ্যাপ বা কোনো ফাঁকা জায়গা না থাকে। যদি এখানে কোনো এয়ার গ্যাপ বা ফাঁকা জায়গা থেকে থাকে, তাহলে সেখান থেকে কিন্তু ছত্রাকের একটা আক্রমণের সম্ভাবনাও থেকে যায়। এবং তারপরেই আমরা এই প্লাস্টিক থেকে এই গাছটাকে বার করে নিয়ে এই টবের মধ্যে কিন্তু আমরা প্রতিস্থাপন করব। তার সাথে সাথে যারা এমন পুরনো টবে আপনারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন, তারা অবশ্যই সেই টবটাকে খুব ভালোভাবে ধুয়ে সেটাকে ছত্রাক বা ব্যাকটেরিয়া মুক্ত অবশ্যই করে নেবেন। তার সাথে সাথে যদি সম্ভব হয়, তাহলে যদি আপনারা একটু আগুনে সেঁকে নিতে পারেন পুরনো টবটা, তাহলে কিন্তু পুরনো টবটা সহজেই জীবাণুমুক্ত হয়ে যায় এবং আমাদের গাছগুলো কিন্তু সঠিকভাবে বেঁচে থাকতে পারে। গাছটাকে আমরা গ্রো ব্যাগ থেকে সম্পূর্ণ বাইরে বার করে এনেছি। তারপরেই আমরা লক্ষ্য করছি এই গাছের যে মাটিটা রয়েছে সেই মাটিটা কিন্তু সম্পূর্ণ এঁটেল মাটি। এই সম্পূর্ণ এঁটেল মাটিতেই কিন্তু এই গাছটাকে নার্সারিতে গ্রো করা হয়েছে। আমরা এখন কি করব, আমাদের যতটা সম্ভব এই গাছের গোড়া থেকে মাটিটা আলগা করে খুলে নেব, যতটা সম্ভব, যাতে গাছে কোনো চোট আঘাত না লাগে। যতটা সম্ভব সতর্কতার সাথে সেই এঁটেল মাটিটা আমরা বাইরে বের করে নেব। তারপরেই কিন্তু এই মাটিতে এই গাছটাকে প্রতিস্থাপন করব। এই গাছটিকে প্রতিস্থাপন করতে করতে চলুন আমরা এই গাছটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। প্রথমেই আমরা জেনে নিই এই গাছটির প্রতিস্থাপন সম্পন্ন হলে এই গাছটিকে আমরা কোথায় রাখব। এই গাছটির প্রতিস্থাপন সম্পন্ন হলে এই গাছটিকে আমরা 3 থেকে 4 দিনের জন্য কিন্তু একটা শেডি এরিয়ায় রেখে দেবো বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। এই 3 থেকে 4 দিন পরে এই গাছটাকে কিন্তু আমরা আস্তে আস্তে সূর্যালোকে নিয়ে আসব। প্রথম 2-3 দিন আমরা একটু সেমি শেডে রাখবো, কোনো গাছের তলায়, যাতে ডাইরেক্ট সানলাইটটা না পড়ে। এবং তার 2-3 দিন পরেই আমরা এইটাকে ডাইরেক্ট সানলাইট বা একদম সরাসরি সূর্যালোকে নিয়ে আসব। এই গাছটি যেহেতু গরমকালের গাছ, তাই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ পছন্দ করে এবং এই গাছটি যত রোদ পাবে ততই কিন্তু এই গাছটির বেশি পরিমাণে ফুল ফুটবে। তবুও এপ্রিল মে মাসের দুপুরবেলার যে গরম বা দুপুরবেলার যে রোদের তাপ, সেই তাপটা কিন্তু এই গাছে না লাগানোই ভালো। এই এপ্রিল মে মাসের দুপুরবেলার তাপে কিন্তু এই গাছের পাতাগুলো জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই সেই সময়টা আমরা কিন্তু এই গাছটাকে একটা সেমি শেডি এরিয়ায় রাখবো, যাতে 3 ঘন্টা বা 4 ঘন্টা রোদ পায় এবং তারপর থেকে আস্তে আস্তে এই গাছটা ছায়ায় থাকে। আমাদের এই গাছটির টবে প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন আমরা কি করব, জল দিয়ে সম্পূর্ণ টবের মাটিটা ভালো করে ভিজিয়ে দেব। সাথে সাথে আমরা জেনে নেব এই গাছে আমরা কিভাবে কখন জল দেব। যেহেতু এই গাছটি গরমের গাছ, তাই এই গাছটি কিন্তু জল পছন্দ করে এবং সহজেই এই মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই গরমকালে প্রয়োজন হলে 2 বেলাই আমাদের জল দিতে হবে এবং জলটা দিতে হবে পরিমাণ মতো, যাতে কখনোই মাটিটা কাদা কাদা হয়ে না যায়, অথচ মাটিটা খানিকটা ময়েস্ট থাকে বা হালকা ভেজা ভাব থাকে। এবার জেনে নিই বেল বা জুঁই ফুল গাছে আমরা কিভাবে সারের প্রয়োগ করব। আপনি 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভেজানো পাতলা জলটা চায়ের লিকারের মতো করে এই গাছে প্রয়োগ করতে পারেন। তার সাথে সাথে যেহেতু এই বেলি বা জুঁই ফুল গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে,
সেই কারণে এই গাছে যদি আপনি বাড়িতে তৈরি জৈব এনপিকে সারটা প্রয়োগ করেন, সেই সারটা কিন্তু এই গাছের জন্য অমৃতর মতো কাজ করে। কিভাবে জৈব এনপিকে সারটা তৈরি করবেন সেটা যদি আপনার জানা না থাকে, তাহলে আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে এই জৈব এনপিকে সারটা তৈরি করে নিতে পারেন। তার সাথে সাথে আপনি যদি জৈব এনপিকে সারটা তৈরি করতে নাও চান, তাহলেও কোনো অসুবিধে নেই। আপনি মাসে একবার করে 1 মুঠো যদি ভার্মি কম্পোস্ট এই গাছে প্রয়োগ করেন, তাহলেও কিন্তু খুব ভালো এই গাছে ফুল পাওয়া যায়। এই গাছটিতে তেমন কোনো রোগের আক্রমণ লক্ষ্য করা না গেলেও কিছু কিছু পোকার আক্রমণ ঘটে থাকে, যারা কিনা গাছের পাতা এবং কুড়ি খেয়ে ফেলে। এক্ষেত্রে আপনি নিয়মিত নিম তেল বা বাড়িতে তৈরি নিম পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এছাড়াও একটারা নামের যে কীটনাশকটি আসে সেটি ব্যবহার করেও আপনার গাছকে কিন্তু আপনি পোকামাকড় মুক্ত রাখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।